জারেফশনের ডাক্তার লিখেছেন নরা আদামিয়ান। শনিবার ডাক্তারখানায় কম বসতে হলো জারিককে। ফসল তোলা শুরু হয়েছে। এ সময় ডাক্তারকে বেশি জ্বালায় না যৌথ খামারিরা। বাইরের ব্যাগ নিয়ে একেবারে কাছের ক্ষেত ঘাটিগুলোতে ঘুরে জারিক ছোটখাটো চোট জখমের চিকিৎসা করল। চোখ ধোবার পানি আর কিছু ওষুধ ভেজানো গোজ দিয়ে গেল ঝাড়াই কলে। ওখানে ধুলো লেগে সব সময় লোকের চোখ কড়কড় করে। সরসর শব্দে শস্য চলেছে। ওষুধ ভেজানো গোজ লোককে দিয়ে জারিক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারিফ করতে লাগলো। এদিকে এসো তো জারিক, ডাক দিল ছোটখাটো শ্যামবর্ণা একটি স্ত্রীলোক। তার কাঁধ আর মাথায় ধুলোর পুরো স্তর। এই জারিক, একটু হাত লাগাও দেখি। নতুন শস্যের বস্তা বাঁধতে বাঁধতে হাঁকল কয়েকটি মেয়ে। ওরা সবাই জারিকের বাল্যবন্ধু। ডাক্তার হবার আগে এই ঝাড়াই কলেই এদের সঙ্গে সে কাজ করেছে কয়েক বছর। খুশি হয়ে আজ এদের সঙ্গে আরও থাকতো হয়তো, কিন্তু খামারের দলপতি আভাক সান্তোরসিয়ান তাকে হতাশ করেছে। ভাড়ারে বড় কয়েকটা চওড়া বেলচা পাওয়ার সুখবর জারিক তাকে দেয়। জলা সংস্কারে বেশ লাগবে। কিন্তু আভাক অপরাধীর মতো তার চোখ এড়িয়ে বিড়বিড় করে উত্তর দিয়েছে, এ হপ্তায় জলার কাজ হবে না। তার মানে গালুস্তের হুকুম, আগে ফসল ঘরে তুলতে হবে। আবার সভাপতি প্রবর। ম্যালেরিয়া নিয়ে তার মাথা ব্যথা নেই কোনো। নাকের ডগা ছাড়িয়ে আর কিছু তার নজরে পড়ে না। গালুস্ত কোথায় কোথায় গেলেন সভাপতি মশাই? বারবার সে খোঁজ করেছে, কিন্তু পাত্তা পায়নি কোথাও। সারাদিনের জন্য সভাপতি খামারের উঁচু জমির জোতে গিয়েছে। ডিসপেন্সারিতে ফেরার পথে অত্যন্ত বিচলিত জারিক স্কুলে গিয়েছে একবার। সেখানে তখন গ্রীষ্মের দিবা নার্সারি। জানালার পর্দা নামানো, ঘরগুলো চুপচাপ, ঠান্ডা। বাচ্চারা ঘুমোচ্ছে। ছোট ছোট খাটের সারি হয়ে পায়চারি করেছে চারদিক। মোটাসোটা বাচ্চা আনুশ, আশপামের মেয়ে, ওখানে ঘুমোচ্ছে হাত দুটো ছড়িয়ে, হাতের মুঠি বেজায় পাকিয়ে, আস্তে আস্তে সমান ছন্দে নিঃশ্বাস ছাড়ছে। আর ওখানে শুয়ে আছে সবাইয়ের পেয়ারের আসতিক। চাদরটা সরে গেছে পায়ের ঠেলায়, দেখা যাচ্ছে ছোট্ট নগ্ন একটা পা। তার বিছানার ধারে কয়েক মুহূর্ত দাঁড়াবার বেজায় লোভ হলো জারিকের, কিন্তু না থেমে তাড়াতাড়ি পেরিয়ে গেল সে। আসতিক তার ভাইপো, আর ডাক্তার সবাইকে এক চোখে দেখে না এ ধারণা কারো হওয়া উচিত নয়। কিন্তু শেষ খাটটার কাছে পুরো 1 মিনিট দাঁড়িয়ে সে দেখেছে রোগা পাতলা একটি মেয়েকে। মৃত অবস্থায় তার জন্ম। ক্ষুদে নীল শরীরটা নিয়ে কত খেটেছে জারিক। জীবনের অস্থির শিখা যদি আবার জ্বলে ওঠে। কি করছো? কোনো লাভ নেই, সবাই বলেছে তাকে। মরাকে তুমি জিওতে পারবে না। কিন্তু সফল হলো জারিক। আরও একটি মানুষের জীবনে সমৃদ্ধ হলো পৃথিবী। আর কি মিষ্টি না হয়েছে মেয়েটা। জারিকের পিছু পিছু প্রায় তার পা মারিয়ে চলেছে মানিস। গোলগাল ছোটখাটো বকুন তুড়ে স্ত্রীলোকটির হাতে নার্সারির ভার। নার্সারি নিয়ে তার বেজায় জাঁক। সুর করে সে বলল, সকালে ভাড়ারে গিয়েছিলাম মাখনের জন্য, আর লোকটা দিল নোনতা মাখন। বাচ্চাদের জন্য নোনতা মাখন। তাই খুব শান্তভাবে বললাম তাকে, মিষ্টি মাখন রেখেছ কার জন্য? ও বলল, মিষ্টি মাখন সে তো শহরে নিয়ে যাচ্ছি বেচতে, সভাপতির হুকুম। এক্কেবারে জ্বলে উঠলাম। মাখনটা ছুঁড়ে ফেলে দিলাম ওর মুখে। মানিসের দৌড় জানার জন্য তার দিকে তাকালো জারিক। যাই হোক, পিপেতে ছুঁড়ে দিলাম তো মাখনটা, ভুল শুধরে বলল মানিস। বললাম, বাচ্চাদের নোনতা মাখন দিলে ডাক্তার আমাকে খেয়ে ফেলবে যে। লোকটা বলল, কোন ডাক্তার? সাকো সারোয়ানের মেয়ের কথা বলছো? ও তো কিচ্ছু নয়, ওকে আমি ডরাই না। আর মাখনটা? মাখনটা দিল আমাকে চটাবার মুরদ আছে ওর। রোদে ভরা বারান্দায় বেরিয়ে আসাতে জারিকের চোখে পড়ল খালি পায়ে ছোট্ট একটি মেয়ে হলদে শূন্য পথে স্কুলের দিকে দৌড়িয়ে আসছে। শিগগির আসুন জারিক, আমর অসুখ হয়েছে, হাঁপাতে হাঁপাতে বলল বাচ্চাটি। তার সঙ্গে যেতে যেতে জারিক আর একবার ভাবল, গ্রাজুয়েট হবার পর গ্রামে ফিরে আসাটা বুদ্ধিমানের মতো হয়েছে কিনা। কিন্তু আর কোথায় যেত? জারভেশনে তার বাড়ি। যাকে ভালোবাসে সে থাকে এখানে। এখানকার সব কিছু তার পরিচিত, তার প্রিয়। কিন্তু ব্যাপারটা ঠিকমতো দাঁড়ায়নি। যে সমাজে তাকে সবাই ছোটবেলা থেকে দেখেছে, যেখানে এমনকি বাচ্চারা পর্যন্ত তাকে নাম ধরে ডাকে, সেখানে ডাক্তারের যোগ্য সম্মান অর্জন করা মুশকিল। যেমন যৌথ খামারের সভাপতি, সে তো জারিককে কেউ কেটা বলে ধরে না, তার কথায় কান দেয় না।
জলা সংস্কারের যে আদেশ জেলা কার্যবাহী কমিটি এবং গ্রামের সোভিয়েত দিয়েছে, সেটাকে সে প্রায় আমলে নেয়নি। মাত্র একবার জলাভূমির সংস্কারে লোক পাঠিয়েছিল। রোগীর বাড়িতে ঢুকল জারিক। অবিশ্বাস্য রকমের জলজলে পশমের কম্বলের নিচে সোফার উপর শুয়ে আছে একটি যুবক। সুন্দর মুখ, জ্বরে লাল হয়ে উঠেছে। কি হলো তোমার আমো? উদ্বেগ ও সহানুভূতি স্বরে জিজ্ঞেস করল জারিক। যা হোক, একটা কিছু করো জারিক, অনুরোধ জানালো আমো। তার লাল টকটকে চোখে অনুতাপের ছাপ। শুয়ে থাকার সময় এখন নয়। ওকে বলো তো জারিক, বলো তো তুমি। বিছানা ছেড়ে এখনই কাজে যাবার জন্য ছটফট করছে। সেখানে না গেলে এতক্ষণে ঠিক হয়ে যেত। মা, কাতরিয়ে উঠল আমো। কোথায় গিয়েছিল? কিছু না ভেবে থার্মোমিটার দেখতে দেখতে জিজ্ঞেস করল জারিক। যা ভেবেছিলাম, প্রায় 40। কোথায়? বলছি, আভানলুতে গিয়েছিল। বলতে গেলে রোজ রাত্রিরে সেখানে যাই, তাই অসুখ হয়েছে। রোগীকে চিত হয়ে শুতে সাহায্য করল জারিক। আঙুলের নিচে ধরা পড়ল পিলে ফুলেছে, তাই বৃদ্ধা আভানলুর কথাটা বলেছে। ম্যালেরিয়া, জারিক জানালো। আমিও তাই বলেছিলাম, সুর মেলালো আমর মা। বাইরের ছোট উঠানে জারিকের হাতে পানি ঢালতে ঢালতে সে বলল, যেন ছেলের সাফাই গাইছে। মেয়েটি থাকে আভানলুতে, হেমন্তে ওদের বিয়ে হবে। বাড়ির উঠোনটা খাড়া খাদের ধারে। উঠোনে দাঁড়িয়ে বোঝা যায় জারভেশান গ্রাম পাহাড়ের কত উঁচুতে। পাহাড়গুলো ঢেউ খেলে চলেছে দিগন্তে। ক্রমশ উঁচু হয়ে শেষ পর্যন্ত যখন দিকচক্রবালে পৌঁছয়, তখন তারা উত্তুঙ্গ পর্বত। মাঝখানে বাঁধা পড়েছে প্রশস্ত একটি উপত্যকা। নিচে ছোট একটা নদী এঁকে বেঁকে উপত্যকা পেরিয়ে গিয়েছে আভানলু গ্রামে। নদীটা নিয়ে জারিখের মাথা ব্যথা। আমর অসুখের কারণ এটি। বসন্তে ও গ্রীষ্মে পাহাড়ের বরফ গলাতে নদীটা কুল ছাপিয়ে যায়। গড়ে ওঠে ছোট একটা জলা। সে নিয়ে কেউ ভাবে না, আভানলু ও জারভেশনের কয়েকজন লোক ম্যালেরিয়ায় শয্যাগত না হওয়া পর্যন্ত। ব্যাপারটা আরও বেশি অপ্রীতিকর এজন্য যে প্রজাতন্ত্রে ম্যালেরিয়া এখন কদাচিৎ হয়। অনেক দিন আগেই ম্যালেরিয়ার ডিপো সাফ করা হয়েছে। একটি তদন্ত কমিশন তারই কথায় এসে জলা সাফ করার আদেশ দিয়েছে। এ নিয়ে জারিকের গর্বের ভাব আছে। জলাটা বড় নয়। ম্যালেরিয়াবাসী মশার ডিমে একটি মিশ্র ওষুধ ছড়ানো হয়। আভানলু এবং জারভেশনের যৌথ খামারিদের বলা হয় জলার পানি সরাতে। ওষুধ ছড়িয়ে লাভ হয়নি। কাতরাতে থাকা আমর দিকে তাকিয়ে বিষণ্ণভাবে ভাবল জারিক, আভানলুর চেয়ে জারভেশনের লোক ম্যালেরিয়ায় বেশি ভোগে কেন? আভানলুর জমিতেই তো পানিটা। আভানলুর আরও কাছে, কিন্তু ওখানে বলতে গেলে কারও ম্যালেরিয়া হয়নি। হয়েছে শুধু তাদের, যারা ওখানে নতুন এসেছে, আর জারভেশনের লোকেদের যারা উপত্যকায় গিয়েছে। বাগ্রাতো সের্গেয়েভিচকে জিজ্ঞেস করতে হবে। জারিক ভাবল, আজ তো জলার কাজ হবে না, তাই যেসব নতুন তথ্য সে সংগ্রহ করেছে সেগুলো আভানলুতে গিয়ে বাগ্রাত সের্গেয়েভিচকে বলা ভালো। এ মানুষটি লোকের কাছ থেকে খাতির আদায় করতে পারে বটে। জারিক রাত দিন কলে যায়, কিন্তু বাগ্রাত সের্গেয়েভিচ নির্দিষ্ট সময় কাজের পর কখনো কলে যান না। অত্যন্ত জরুরি কল হলে অবশ্য আলাদা কথা। প্রথমেই সে জানিয়ে দিয়েছে, আমাকে গবেষণা করতে হয়, তাই শান্তিতে থাকতে হবে। তার উক্তিতে এমন একটি চরম ভাব ছিল যেটাকে প্রশ্ন করা যায় না। সবাই, এমনকি যৌথ খামারের সভাপতি পর্যন্ত ভয় শ্রদ্ধা করে বাগ্রাতো সের্গেয়েভিচকে। খামারিরা বলাবলি করে, আমাদের ডাক্তার যে কোনো প্রফেসরের চেয়ে তুখোড়। আর জারিক সর্বদা তার শ্রেষ্ঠতা মেনেছে। এমন একজন ওয়াকিবহাল ও অভিজ্ঞ লোক পাওয়া তো সৌভাগ্যেরই ব্যাপার। তার নিজের গর্ব এতে ক্ষুণ্ণ হলেও কিছু এসে যায় না। আমি যাচ্ছি আভানলুতে। অনেক দিনের বেতরোগী সভাপতির শাশুড়ি বলল সেদিন। ডাক্তার বাগ্রাত আমাকে তার সেই মলমটা দেবেন। ওষুধটা খুব কাজের। বিরক্ত হয়ে জারিক বলে, ওটার প্রেসক্রিপশন আমি লিখে দিতে পারি। ডাক্তার বাগ্রাত তোমাকে দেখবেন না। কেন দেখবেন? দেখবে বই কি, ধূর্ত হাসি হেসে জবাব দিল বুড়ি। ওকে কি করে বাগাতে হয় আমার জানা আছে। প্রথমে ওর মায়ের কাছে যাব। ঠিকমতো খাতির করলে বুড়ি খুশি হয়। তুমি এতে কিছু মনে করো না বাপু, তুমিও ডাক্তার খারাপ নও। জারিকের বিব্রত ভাব দেখে সে অনুকম্পার সুরে যোগ করল, বাগ্রাতো সের্গেয়েভিচের সাহায্য জারিককে নিতে হয় প্রায়ই। তবু এ ধরনের মন্তব্য গায়ে না লেগে পারে না। প্রথম সাক্ষাতের দিন বাগ্রাতো সের্গেয়েভিচ জারিককে বলে, আপনার জেলায় সমস্ত সংক্রামক কেসের
খুঁটিনাটি রিপোর্ট যদি লিখে রাখেন তাহলে আমি অত্যন্ত উপকৃত হব প্রিয় সহকর্মী। এটা হলো বছরখানেক আগের কথা। এখন তাকে নাম ধরে ডাকে বাগ্রাতো সের্গেইভিচ। আর তার কাছে জারিক নিয়মিতভাবে পরিষ্কার গোটা গোটা অক্ষরে লেখা নোট নিয়ে আসে। গবেষণার কাজে যোগ দিতে পেরে সে খুশি, যোগদান যৎসামান্য হলেও। ডিসপেন্সারিতে ফিরে এসে মার চকচকে ওভারঅল খুলে ফেলল জারিক। স্নাতকোত্তর হবার পর কম সময় কাটেনি, কিন্তু এখনও কোটটা দেখলে গোপন একটা গর্বের পুলক জাগে তার মনে। এ তো পিছনে আর কবজিতে ফিতে দিয়ে বাঁধা চিকিৎসা ইনস্টিটিউটের ছাত্রের মামুলি ওভারঅল নয়, রীতিমতো ডাক্তারের ওভারঅল। ঝিনুকের বড় বড় বোতাম, পকেটগুলো চওড়া। এ সময় গায়ের রাস্তায় লোক নেই, শুধু কাঠের বারান্দায় বসে বুড়িরা শস্য বাচ্ছে বা পশমের সুতো কাটছে। গুমোট স্তব্ধতায় জারিকের ছোট্ট মেয়ে কারিনকাকে বিশেষ তাজা আর চঞ্চল বলে মনে হয়। বাড়ির গেট হয়ে তীরের মতো বেরিয়ে এসে খুশিতে হাসতে হাসতে ছোট হাত বাড়িয়ে সে এলো মায়ের কাছে। তুমি আর বেরোবে না তো? এটা হলো তার রোজকার অবধারিত প্রশ্ন। জারিক শক্ত ছোট শরীরটা ধরে ফেলল। কিন্ডারগার্টেনে যাওয়া হয়নি কেন কারিনকা? অপরাধীর মতো চোখ নামিয়ে নিল ক্ষুদে মেয়েটি। ওখানে সবাই ঘুমোচ্ছে, নিচু গলায় বলল। আর আমার ঘুমোতে ভালো লাগে না। মানে তুই পালিয়ে এসেছিস? ভৎসনার সুরে বলল জারিক। তোকে তাই বাগ্রাতো আঙ্কেলের কাছে আজ নিয়ে যাব না। ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু যাব না। সত্যি বলছো মা? না, সত্য নয়। আমাকে নিয়ে যাবে তাই না? পায়ে পড়ি মা, বলো আমাকে নিয়ে যাবে। আগ্রহে থরথর করে কেঁপে চোখে প্রায় পানি এসে গেল কারিনকার। নিজের মনের দুর্বলতার জন্য নিজের উপর বেজায় চোটে এড়িয়ে যাওয়া গোছের ভাবে জারিক বলল, এখন থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত তোর ব্যবহার দেখি, তারপর দেখব। উঠোনে কাঠের একটা ঢাকার নিচে জারিকের শাশুড়ি লাভাস সেঁকতে ব্যস্ত। মায়াবিনীর মতো চটপটে হাতে ময়দার তাল ঘুরিয়ে লম্বাটে চ্যাপ্টা করে তারপর ঝুঁকে মাটির নিচের গনগনে উনুনে সেটাকে চাপড়ে বসিয়ে দিচ্ছে। 2-3 মিনিট অন্তর অন্তর গোলাপি খাস্তা লাভাস আঁকড়া দিয়ে টেনে বের করে তক্ষুনি সেঁকা সুগন্ধি জিনিসগুলোকে ঠান্ডা করার জন্য হয় চওড়া টেবিলে, নয় বারান্দার কাঠের রেলিংয়ে রাখা হচ্ছে। আগুনের তাপে লাল চোখ তুলে বৃদ্ধা তাকালো জারিকের দিকে। মাথা নেড়ে উঠোনে প্রতীক্ষামান একটি মাঝবয়সী স্ত্রীলোককে দেখিয়ে দিল। মাথা নাড়ানোর মানে তোমার কাছে এসেছে। পিতৃপ্রধান পরিবারের কড়া আদব কায়দায় মানুষ জারিকের শাশুড়ি স্বল্পভাষী। উঠোনে পাথরের টালির উপর হাত পাখার মতো চওড়া স্কার্ট ছড়িয়ে বসেছিল দর্শনার্থী সোনাখুড়ি। জারিককে দেখা মাত্র রোদে পোড়া ইটের মতো তার লাল মুখে এলো তীব্র যন্ত্রণার একটা ছাপ। গেছি রে বাবা, দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল জারিক। সাংঘাতিক খারাপ লাগছে, সাংঘাতিক। সোনাখুড়ি শুরু করল যেন জারিকের ভাবনার উত্তরে। উনি বললেন, ডিসপেন্সারিতে যাও। কিন্তু আমি ভাবলাম কেন সেখানে যাব? ডাক্তার আমাদের সাকর মেয়ে নয়, আমাদের গিকরের শ্যালী নয়। আমরা কি পর? আমার দাদি আর গিকরের মা খুড়তুতো বোন নয়? তাই ওনাকে বললাম, না, ডিসপেন্সারিতে গেলে জারিক ক্ষুণ্ণ হবে, তাই এখানে এসেছি। কথাটা বলা হলো এমনভাবে যেন সোনাখুড়ি আসাতে জারিকের কৃতার্থ হওয়া উচিত। বোধহয় রক্তচাপ বেড়েছে। সোনাখুড়ির দশাশয় দেহ এবং মুখের লালচে আভার দিকে চেয়ে ভাবল জারিক। রাত্রিরে ঘুমোতে পারি না, বুক ব্যথা করে, পিঠ ব্যথা করে, হাত ব্যথা করে। ঘ্যান ঘ্যান করে বলল সোনাখুড়ি। রোগে আমাকে পেয়ে বসেছে। সভাপতি বলে, আমরা যখন ফসল তুলি তখন তুমি হাঁস মুরগির খামারে কাজ করো গিয়ে, কিন্তু কাজ করি কেমনে? জারিকের শাশুড়ি একটা ময়দার তাল ঠিক করতে করতে সোনাখুড়ির দিকে এমনভাবে তাকালো যে সে থেমে গেল। জারিককে জিজ্ঞেস করলো খিদে পেয়েছে কিনা। তার দৃষ্টি ও বাধাতে জারিক বুঝল যে শাশুড়ি সোনাখুড়িকে পছন্দ করে না। আপনাকে শেষ পর্যন্ত ডিসপেন্সারিতেই যেতে হবে মনে হচ্ছে, বলল জারিক। যন্ত্রপাতি আর ওষুধ সব তো ওখানে। আমাকে এখনকার মতো একটা চিরকুট দাও না কেন, সাহস করে বলল সোনাখুড়ি। কিন্তু জারিক তখন কি করতে হবে তা ঠিক করে ফেলেছে। কুটবুদ্ধি লোকের মতো সে বলল, না, আপনার হয়তো খারাপ অসুখ হয়েছে, আপনাকে হয়তো শহরে পাঠাতে হবে বিশেষজ্ঞের কাছে। মাটি থেকে অতি কষ্টে উঠে স্কার্ট দুলিয়ে সোনাখুড়ি গেল গেটে। তুমি খেয়ে নাও, বলল জারিকের শাশুড়ি। সবুর করতে হবে না, আরশো কখন ফিরবে তার ঠিক নেই। মাথা নাড়িয়ে সম্মতি জানালো জারিক। বীজ বপন এবং ফসলের সময় হপ্তার পর হপ্তা দেখা হতো না স্বামীর সঙ্গে, সেটা প্রায় স্বাভাবিক ব্যাপার মনে হতো।
কিন্তু ঠিক সেই মুহূর্তে স্বামীর সঙ্গে কথাবার্তার জন্য সে অত্যন্ত ব্যাকুল। যেসব ব্যাপারে সে চিন্তিত তা নিয়ে আলোচনা করতে চাই। অসন্তোষের ভঙ্গিতে হাত নাড়িয়ে ভেতরে গেল সে। সন্ধ্যাবেলায় যৌথ খামারের গাড়ি এসে থামল জারিকের বাড়িতে। কোচওয়ানের পাশের সিটে হাঁচড় পাঁচড় করে প্রথমে উঠল কারিনকো। সেখানে বসে গাড়ির চারপাশে ভিড় করা খেলার সাথীদের দিকে তাকালো বিজয়িনীর মতো। জারভাসনের সীমান্ত অঞ্চলগুলি থেকে আভানলুর চমৎকার একটা দৃশ্য চোখে পড়ে। অনেক বাগান সমেত গ্রামটা বড় কালো একটা ছোপের মতো রয়েছে নিচের উপত্যকায়। চওড়া শক্ত রাস্তায় ঘোড়াগুলো গাড়ি সহজে টেনে নিয়ে চলেছে। গরম কমে গিয়েছে, আকাশ জলজলে, হাওয়া স্বচ্ছ। নদী থেকে আসছে একটা তাজা ভাব। তীরের ঘন সবুজ ঘাসের ছোপ দৃষ্টিকে নিয়ে যায় জলাভাগগুলিতে। নিচে তাকালো জারিক। ওখানে একেবারে কিনারায় যে কাজ ইতিমধ্যে সমাপ্ত তার চিহ্ন, কিন্তু কাজটা এখন পর্যন্ত যৎসামান্য। পানি বের করে দেবার নালাগুলো সুতোর মতো সরু। আঁকাবাঁকা ক্রমশ ঢালু হয়ে যাওয়া একটা পথ বেয়ে ঘোড়াগুলো নামলো গিরিখাতে। দূরত্বটা সামান্য, মাত্র 15 মাইল, কিন্তু উচ্চতার তফাৎটা স্পষ্ট বোঝা যায়। যেন একটা জলো ঝাঁঝালো হাওয়া ছুটে এসে ভাগিয়ে দিচ্ছে তাজা শুকনো পাহাড়ে হাওয়াকে। বাগানের একটা মেখলা আর সারি সারি আঙুর ক্ষেত পেরিয়ে ঘোড়ার গাড়িটা পৌঁছলো গায়ে। দুটো গ্রামের পার্থক্যের কথা ভেবে জারিক বারবার অবাক হয়ে যায়। হলুদ আর তামাটে রঙের অত্যন্ত স্বল্প প্রলেপে কঠোর তুলিতে জারভেশন আঁকা। সবটা মাটি, বালি আর গম। আর আভানলু হলো সবুজ রঙা ছোপের অফুরন্ত বৈচিত্র্য। পাস্তা গাছের পাতলা রূপলি ধূসর রং আর নবীন আঙুরলতার নরম মরকত থেকে ফেনিল মাথা বাদাম গাছের ঘন সবুজ। জারভেশন থেকে নিঃসৃত হয় টাটকা খড়খড়ে একটা ভাব। নালা আর ঝর্ণামুখর আভানলু থেকে ওঠে জলো ভাব। অভ্যাস এবং ঐতিহ্যও আলাদা, এমনকি বাসন কোষণও। জারভেশনে লোকে ব্যবহার করে চওড়া চ্যাপ্টা পাত্র, শালি, বুনট করা বড় ঝুড়ি আর শস্য বাছাই, শুকনো ও খোসা ছাড়ানোর জন্য বারকোষ। আর আভানলুতে আছে কারাশি নামের বিরাট মাটির কলসি, পাতলা গলা কমনীয় বদনা, মদ, আঙুর এবং তুঁতফলের ভদকা রাখার জন্য খড় জড়ানো বোতল। জীবনধারণের সুরটা পর্যন্ত আলাদা। যেমন এখন ফসল তোলার সময় পাহাড়িয়ারা সবচেয়ে ব্যস্ত থাকে, আর সে সময় উপত্যকায় শান্ত জীবনযাত্রা, কোনো তাড়াহুড়ো নেই। আভানলুর শস্যক্ষেত বিশেষ বড় নয়। নিম্নভূমিতে তাড়াতাড়ি পাকা শস্য অনেক দিন আগে ঘরে তোলা হয়েছে। আভানলুর প্রধান উৎপাদ্য হলো আঙুর, কিন্তু তখন লতায় সবেমাত্র গজিয়ে আঙুরগুলো বিরস ভারী সবুজ পুঁতির মতো ঝুলে রয়েছে। ছোট পরিষ্কার সাদা একটা বাড়ি, দরজার উপরে লেখা ডিসপেন্সারি। সামনের সিঁড়িতে জারিক ও তার মেয়ের সঙ্গে দেখা হলো বাগরাত সের্গেইভিচের। কারিনকা, তুই ছুটে আমার মায়ের কাছে চলে যা, হুকুম দিল ডাক্তার। আমার হাতে আজ একটা কেস আছে, হাম হতে পারে। বাগানের পিছনে সাগ্রহে দৌড়ল কারিনকা। তার খুব চেনা কুটিরের দরজায় একটি মোটাসোটা বৃদ্ধা দাঁড়িয়ে, চোখগুলো নবীন আর খুব কালো, সাদর অভ্যর্থনায় স্মিত। বাগরাত সের্গেইভিচের চোখজোড়া ঠিক তারই মতন, একটু বেরিয়ে আসা, চঞ্চল, সজীব, ফুর্তিতে আর চতুরভাবে পৃথিবীর দিকে তাকিয়ে যেন বলতে চাই, কিছু বলতে হবে না, সব জানা আছে, তুমি জানার অনেক আগে। জারিকের যদি শুধু এই প্রশান্তি আর স্থৈর্য থাকতো নিজের ক্ষমতায়, নিজেতে এরকম বিশ্বাস, এছাড়া তো ডাক্তারের চলে না। বাগরাত সের্গেইভিচ জারিককে বলতো, রোগীর কাছে লেশমাত্র ইতস্তত ভাব যে ডাক্তার দেখায় সে কাজের ডাক্তার নয়, তাহলে রোগী তাকে একেবারে বিশ্বাস করবে না, তাই প্রেসক্রিপশনের কোনো মানে হবে না। ভালো ডাক্তার কিছুটা অভিনেতাও বটে। আত্মপ্রত্যয় হলো আমাদের একটা হাতিয়ার। জমকালো চেহারার এই লোকটি সহজেই আত্মপ্রত্যয়ের কথা বলতে পারে বটে। জেলা স্বাস্থ্য বিভাগের অফিসের চাকরির জন্য প্রথম আসাটার কথা কখনো ভুলবে না জারিক। ওকে জিজ্ঞেস করে, ওহে খুকি, এখানে এসেছো কেন? বাগরাত সের্গেইভিচের ডিসপেন্সারিতে সব কিছু শৃঙ্খলাবদ্ধ, ঝকঝকে তকতকে জায়গা, সব কিছু নাগালের মধ্যে। আর এমনটা জারিক কখনো করে উঠতে পারে না নিজের ডিসপেন্সারিতে। বাগরাত সের্গেইভিচের হাতে 3টে ঘর, তাছাড়া আভানলুতে হাসপাতাল আর ওষুধের দোকান। এদিকে ছোট গ্রাম জারভেশনে এরকম সুবিধে নেই বলেই তফাৎটা। এ কথাই নিজেকে ধোঁকা দিতে পারে না জারিক। তাকে বাগরাত সের্গেইভিচ বলে। চোখ বুজে ডিসপেন্সারিতে কাজ করতে জানা চাই, সব কিছু থাকা চাই নিজের জায়গায়। অনেক চেষ্টা করেছে জারিক, প্রায়ই সে ডিসপেন্সারি ধুয়ে মুছে সাফ করে,
কিন্তু জায়গাটাতে দৈনন্দিন শৃঙ্খলা বজায় রাখার মতো সময় বা ধৈর্য তার নেই। চোখ বুজে ঘোরার কথা তো ওঠেই না। এই তো সেদিন লজ্জার ব্যাপার, পটাশিয়াম ম্যাঙ্গানেটের দরকারি নলটা খুঁজে বের করতে তার পুরো 5 মিনিট লাগে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঝকঝকে সাদা একটা টুলে বসলো জারিক। আমার কাজ এক্ষুনি শেষ হবে, তারপর চা খাওয়া যাবে, বাগরাত সের্গেইভিচ বলল। আরও তথ্য জোগাড় করেছি। এবার অসুখটা আমর, ট্রাক্টর যে চালায় তার। ট্রেনিং থেকে সবেমাত্র ফিরেছে। ফসল কাটা চলছে, কিন্তু ও শয্যাগত। ম্যালেরিয়া, রোগের গতি প্রবল, জ্বর 40 ডিগ্রি। বেশ খুশি দেখালো বাগরাত সের্গেইভিচকে। চমৎকার চমৎকার, গুরুতর ব্যাপার। চমৎকার কি আছে, একেবারে ফুরসত নেই ঠিক সেই সময়ে আমাদের সেরা ট্রাক্টর চালক কাহিল। ডিসপেন্সারির অল্প খোলা দরজার আড়ালে কে যেন কেশে আস্তে দরজায় টান দিল। এসো হে, হাঁক দিল বাগরাত সের্গেইভিচ। কে আবার? ঘরে ঢুকলো একটি বৃদ্ধ, বেটে গোছের, একটু কুঁজো, তামাটে কর্কশ মুখে ফিকে বলি রেখা। সযত্নে সাজগোজ করেছে আসার আগে। চকচকে নীল শার্ট আর নতুন স্যুটে ভাঁজ পড়েছে। গন্ধ বেরোচ্ছে ন্যাফথলিনের। মিষ্টিভাবে হেসে মাথা নুইয়ে অভিবাদন জানিয়ে বৃদ্ধ হাঁটুতে বড় তামাটে হাত রেখে বসল টেবিলের পাশে একটি চেয়ারে। বেশ, গিসে খুঁড়ো, বলো কি ব্যাপার, তোমার কি হাল? খুঁটিনাটি টুকে রাখার একটি কার্ডের ওপর কলম বাগিয়ে জিজ্ঞেস করল বাগরাত সের্গেইভিচ। এমন কিছু নয় ডাক্তার, তৎক্ষণাৎ জবাব দিল বৃদ্ধ। এই গিন্নি পিছনে লাগে আর কি, এখানে পাঠিয়েছে সেই। আমার এমন কিছু ব্যথা ট্যাথা হয়নি, জ্বর বা অন্য কিছু নেই। শুধু কিছু একটা মুখে দিলেই ভয়ানক ভারী লাগে, মনে হয় ভেড়ার একটা আস্ত পা গিলছি। বুকের নিচে কেমন যেন একটা চাপ, আর আগের চেয়ে দুর্বল হয়ে গেছি। তাছাড়া আর কিছু না। রোগীকে কোমর পর্যন্ত জামা খুলতে বলল বাগরাত সের্গেইভিচ। নড়বড়ে আঙুলে কোটের বোতাম খুলে গিসে খুঁড়ো শার্ট আর গেঞ্জি খুলে ফেলল। বুড়োর শরীরে হলদেটে একটা ভাব, রোদে পোড়া মুখ, আর হাতের সঙ্গে বিষম একটা বৈসাদৃশ্য। কি একটা বলতে যাচ্ছিল সে, কিন্তু তৎক্ষণাৎ বাধা দিয়ে বাগরাত সের্গেইভিচ বলল, এবার চুপ করো তো, যদি কিছু জানতে চাই আমি জিজ্ঞেস করব, চিত হয়ে শুয়ে পড়ো। সাদা কোচে বৃদ্ধের পাশে বসে তলপেটে হাতের চাপ দিয়ে বলল, নিঃশ্বাস নাও, আরও জোরে। আদেশ পালন করল গিসে খুঁড়ো। উঠে দাঁড়িয়ে বাগরাত সের্গেইভিচ মাথা নাড়ালো জারিকের দিকে। চোখের দৃষ্টিতে জানালো, তুমি একবার একে দেখো তো। কোচের উপর ঝুঁকে বৃদ্ধের তলপেটে আঙুল চালাতে জারিক টের পেল ছোট্ট শক্ত একটা টিউমার যে সে বিষয়ে সন্দেহ নেই। তোমার কত বয়স বললে গিসে খুঁড়ো? জিজ্ঞেস করল বাগরাত সের্গেইভিচ। 60 হবে বাছা। এবারে বৃদ্ধ ধীরে সুস্থে জামা কাপড় পরছে অবিচলিতভাবে। আরও প্রশ্ন তাকে করল বাগরাত সের্গেইভিচ। সঠিক ও পরিষ্কার প্রশ্নগুলির তারিফ করল জারিক। মনে হলো প্রত্যেকটি প্রশ্নের ফলে সন্দেহের কুয়াশা খসে গিয়ে রোগটা একেবারে স্পষ্ট হয়ে উঠছে। বেশ চটপটভাবে বাগরাত সের্গেইভিচ সার কথাটাই এলো। আমার যা বলার আছে শোনো। তোমাকে শহরে যেতে হবে, বুঝলে? ওরা তোমাকে হাসপাতালে ভর্তি করে ছুরি চালাবে। ছোট্ট একটা হাসি হাসল গিসে খুঁড়ো। না, এখনও তো চলাফেরা করছি, কোনো না কোনোভাবে ওটা সেরে যাবে। কোনো না কোনোভাবে সারবে না বলে মনে হয়। তোমার দরকার অপারেশন। তোয়ালেতে হাত মুছল বাগরাত সের্গেইভিচ। কণ্ঠস্বর গম্ভীর, সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে উঠল গিসে খুঁড়ো। চোখের হাসি মিলিয়ে দেখা দিল কঠোর ও একাগ্র একটা ভাব। বিরস কণ্ঠে জানালো, অপারেশনে আমি রাজি হব না। ভেবে দেখো গিসে খুঁড়ো, 1 মাস বাদে আমার কাছে সাহায্যের জন্য এলে দেরি হয়ে যাবে। ল্যাটিন ভাষায় রোগের বিষয়ে তার নির্ণয়টা জারিক জানালো। ঠিক বলেছ, কোনো সন্দেহ নেই। একেবারে সমূর্তিতে দেখা দিয়েছে, বলল বাগরাত সের্গেইভিচ। যে রোগীর ভাগ্য তারা নির্ধারণ করে দিয়েছে, তার অবাধ্য ভাষায় দুজনের এই সংক্ষিপ্ত আলাপে মনটা মুষড়ে গেল জারিকের। গিসে খুঁড়ো দাঁড়িয়ে রয়েছে, তার সতর্ক জিজ্ঞাসু চোখ এ ডাক্তার ও ডাক্তারের দিকে ঘুরছে। আমাকে কিছু একটা ঔষধ দাও, হাসপাতালে আমি যাচ্ছি না, হঠাৎ দৃঢ় কণ্ঠে সে জানালো। কাঁচ ঝাঁকিয়ে কয়েক ফোঁটা ওষুধ শুদ্ধ একটা শিশি বের করল বাগরাত সের্গেইভিচ। অকেজো ওষুধটা সন্তর্পণে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল গিসে খুঁড়ো। ব্যাস, ঘড়ির দিকে তাকিয়ে বলল বাগরাত সের্গেইভিচ, চলো চা খাওয়া যাক। সযত্নে টেবিলে কাগজপত্র একত্র করে গিসে খুঁড়োর কার্ডের দিকে চেয়ে রোগটা কি লেখার পর যোগ করল। অপারেশনে রাজি হয়নি,
তারপর সাদা কোটটার বোতাম খুলতে লাগলো। এখন ওকে নিয়ে কি করবেন? চিন্তিতভাবে জিজ্ঞেস করল জারিক। কাকে নিয়ে? বুঝতে না পেরে তার দিকে ফিরল বাগরাত সের্গেইভিচ। মাথা নাড়িয়ে কার্ডটা দেখালো জারিক। কি করতে পারি? লোকটা তো শিশু নয়। এটা ঠিক, অপারেশন করলে আরও 3 বছর নিশ্চয় বাঁচবে। আর এমন কেসও দেখেছি যাদের রোগ একেবারে সেরে গিয়েছে। অপারেশন না করলে বুড়ো নির্ঘাত মারা যাবে। হ্যাঁ, 4-5 মাস আয়ু ওর, বড়জোর 6 মাস। বুড়ো বেশ শক্ত লোক। তাহলে অপারেশনের কথাটা আপনাকে জোর দিয়ে বলতে হবে। তুমি কি চাও ওকে টানা হেঁচড়া করে অপারেশন টেবিলে নিয়ে যাব? তার কোনো অভিলাষ নেই, আর সত্যি বলতে অধিকারও নেই। বাগরাত সের্গেইভিচ বিরক্ত হচ্ছে দেখেও জারিক থামল না। ও জায়গায় যদি আপনার প্রিয় কেউ হতো তাহলে কি করতেন? দেখো জারিক, কঠোর ভর্ৎসনার সুরে বলল বাগরাত সের্গেইভিচ, এটা ভুলো না যে তুমি আর আমি কাজ করছি পাড়া গাঁয়ে। অপারেশনের পর বুড়ো মারা গেলে সারা গায়ে হইচই পড়ে যাবে। বলবে যে আমি ওকে সমনের কাছে পাঠিয়েছি। আমাদের পেশার মর্যাদার কথা না ভাবলে চলে না। আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা আছি 100 বছর পিছিয়ে, বলল জারিক। বিমর্ষ ও হতচকিত লাগছে তার, শুধু কথার অপচয়। সে বুঝল এ নিয়ে আর তর্ক করে লাভ নেই। বসবার ঘরে কয়েকটি রোগী বাগরাত সের্গেইভিচের জন্য বসে আছে। ছোটখাটো একটা বুড়ি আর বাচ্চা নিয়ে একটি স্ত্রীলোক। তোমরা দেরিতে এসেছ, বাগরাত সের্গেইভিচ বলল। আরও আগে আসা উচিত ছিল। বাচ্চা শুদ্ধ স্ত্রীলোকটি কি যেন বলতে চাইল। জারিক থেমে দাঁড়ালো, কিন্তু চোখ কুঁচকিয়ে মাথা নেড়ে বাগরাত সের্গেইভিচ জানিয়ে দিল আর কিছু সে শুনতে চায় না। কাল এসো, আজ কিছু করতে পারবো না। আমিও তো মানুষ, আমারও বিশ্রাম দরকার। স্ত্রীলোকটির হাত থেকে বাচ্চাটাকে নিয়ে দেখার প্রায় সহজাত একটা আগ্রহকে প্রাণপণে দমন করল জারিক। ওদের একবার লাই দিলে রক্ষা নেই, 1 মিনিট জিরোতে দেবে না। ছিমছাম ছোট কুটিরটাই সদর সিঁড়িতে জারিককে আগে যেতে দিয়ে গজগজ করে উঠল বাগরাত সের্গেইভিচ। আঁকাবাঁকা আঙুললতা ঢেকেছে বাড়ির দেয়াল। ডাক্তারের মা বিচক্ষণ বুদ্ধিমতী। ছেলে আর তার ছাত্রীর মধ্যে পেছনে জারিককে এই বলে সে ডাকত। অপ্রিয় কিছু একটা ঘটেছে তৎক্ষণাৎ টের পেয়ে জারিকের সঙ্গে আরও মধুর মিষ্টি ব্যবহার করার যথাসাধ্য চেষ্টা করতে লাগল। কিন্তু কেন জানি না গাঁয়ের লোকেদের কাছে শোনা জারিকের বারবার মনে পড়তে লাগল যে ডাক্তারের মা পিছন দৌড় দিয়ে রোগীদের কাছ থেকে মুরগির ছানা, ডিম আর মাখন নেয় দক্ষিণার বদলে। সোভিয়েত চিকিৎসকদের রীতিনীতির সেটা অমার্জনীয় লঙ্ঘন। ইতিমধ্যে বাগরাত সের্গেইভিচের মেজাজ আবার খোশ হয়ে উঠেছে। 1 কাপ চা হাতে পায়চারি করতে করতে সে চুমুক দিচ্ছে গরম কড়া চায়ে। সে বলল, তোমার মনের ভাবটা আমি বুঝি জারিক। তোমার বয়স কম, আগ্রহ আছে, কিন্তু ডাক্তার হওয়াটাই বেশ কঠিন ব্যাপার। তার উপর সংসারের আর সব ঝামেলা বওয়া চলে না। তোমার ভালো করে বোঝা উচিত যে রোগীর চিকিৎসা হলো তোমার কাজ, তোমার পেশা, আর শান্ত ও ঠান্ডাভাবে জিনিসটা নেওয়া চাই। এই ধরনা কেন? জলা সংস্কারের ব্যাপারটা রোমান্টিক ন্যাকামি, আর কিচ্ছু নয়। তোমার সাহায্য ছাড়াই ওরা জলা সাফ করবে। একটা কথা তোমার সর্বদা এবং প্রথমেই মনে রাখা উচিত, তোমার আরও ভালো বিশেষজ্ঞ হওয়া চাই। সেই বাচ্চার মতো কাণ্ড আর যেন কখনো না ঘটে। আমি তো বারবার তোমার পাশে এসে দাঁড়াবো না, সেটা ভুলো না। হ্যাঁ, সেই লজ্জাস্কর ব্যাপারটা। বাচ্চাটির সাধারণ একটা ফোলাকে সাকর্মা ভেবে মাঝরাতে আভানলুতে হুড়মুড় করে এসে জারিক বাগরাত সের্গেইভিচকে ঘুম থেকে তোলে। ভয় পাইয়ে দেয় শিশুটির মা বাবাকে। একগুয়ের মতো জারিক বলল, ও কথা ছেড়ে দিন। ওরা আমাকে পাঠক্রমের বাইরের ট্রেনিংয়ে পাঠাবে বলেছে। ম্যালেরিয়া রোগীর চিকিৎসা করে করে আমার অরুচি। সব ব্যাপারটা এক্ষুনি খতম করা যায়। আর ব্যাপারটা আমার নয় তো কার? সে বলতে চেয়েছিল আপনারও ব্যাপার, কিন্তু থেমে গেল। খোশমেজাজে বাগরাত সের্গেইভিচ বলল, বেশ, কথাটা এখানেই মুলতুবি থাক। ওটা তোমার ব্যাপার আর এটা আমার। জারিকের নোট এইমাত্র যে ফোল্ডারে ভরেছে সেটাতে সস্নেহে একটা চাপড় মারল ডাক্তার। ওপরে থিসিসের জন্য তথ্য লেখা মোটা ফোল্ডারটি দেখাচ্ছে বেশ ভারিক্কি। দেখে শ্রদ্ধা জাগে। আপনা থেকে জারিকের মনে পড়ে গেল জলার ধারে সেই সরু তুচ্ছ ছোট নালাগুলোর কথা। তার ব্যাপারটা এগোচ্ছে না বিশেষ। রাস্তায় বেজে উঠল গাড়ির ঘড় ঘড় শব্দ। কারিনকা প্রায় ঘুমিয়ে পড়েছিল। এবার সজাগ হয়ে মাকে তাড়া দিতে লাগলো। গেট পর্যন্ত ওদের পৌঁছিয়ে ডিসপেন্সারিতে ফিরে গেল বাগরাত সের্গেইভিচ।
গেটের পাশে গাঁয়ের কয়েকটি লোকের মাঝখানে দাঁড়িয়েছিল আভানলু, যৌথ খামারের সভাপতি। বৃষ স্কন্ধ চওড়া কোমর লোকটি বড় চেঁচায়, বড় গর্জায়। নমস্কার, নির্লিপ্তভাবে মাথা নাড়িয়ে অভিবাদন জানালো জারিক, কিন্তু তার কাছে এসে না থেমে পারল না। জিজ্ঞেস করল, তলাটা সাফ করবেন না করবেন না? জেলা কার্যবাহী কমিটির নির্দেশ আপনার কাছে কিছু নয়? নয় আবার, হেসে জবাব দিল সভাপতি। গবদা মুখোটা ইয়ার কি করছে, চট করে মনে মনে বলল জারিক। সভাপতির পাশে দণ্ডায়মান খামারের পার্টি সংগঠন সচিব ক্ষুদে চোখে জারিকের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তার চোখ দুটো খুব কাছাকাছি বসানো। এখানে সবাই দেখছি এক গোয়ালের গরু। জারিক পৌঁছলো এ সিদ্ধান্তে। শান্তভাবে কথা বলার চেষ্টা করে সে জিজ্ঞেস করল, কবে কাজে লাগবেন? যখন তোমরা আমাদের পেয়ারের পড়শিরা লাগবে ঠিক তখন। আমাদের ফসল তোলা চলেছে, তাছাড়া জলাটা আপনাদের এলাকায়। জমিটা আমাদের অবশ্য, সেটা অস্বীকার করছি না, কিন্তু নির্দেশে জারেফশান ও আভানলুর লোকদের একসাথে কাজ করার কথা বলে। কাজটা আমরা একা করব কেন? সেটা ন্যায্য হবে না। এদের জিজ্ঞেস করো না কেন, এরাই বলবে। হাত নাড়িয়ে আশেপাশের লোকদের এমনভাবে দেখালো যেন সবাইকে বলছে তার কথায় সায় দিতে। তাদের মুখের চাপা হাসি দেখে জারিকের মনে হলো লোকটাকে সে ঘৃণা করে। কাজটা করতেই হবে, এ বিষয়ে তোমার সঙ্গে আমি একমত, সভাপতি বলে চলল। তোমাদের লোকে শুধু করুক, তক্ষুনি আমরা হাজিরা দেব, সঙ্গে সঙ্গে। তোমরা ফসল তুলছো বা তুলছো না, সেটা তোমাদের ব্যাপার। তোমরা কাজ করলে আমরা কাজ করব, একেবারে হক কথা। আপনি কি বলেন ডাক্তার? প্রশ্নটা ডাক্তার বাগরাতের উদ্দেশ্যে, কিন্তু ঘুরে জারিক তাকে দেখার আগেই সে ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। পরের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঘুম ভাঙল জারিকের। হাওয়ায় একটা তাজা ভাব, একটা উজ্জ্বল আভা। সাত সকালে শাশুড়ি উঠে কাজে লেগেছে। জীবনে কখনো তার আগে বিছানা ছাড়তে পারেনি জারিক। সকালের খাবারের জন্য একটা জগ থেকে সুগন্ধি ভেষজ দেওয়া ঝাঁঝালো কড়া পানীয় বৃদ্ধা এরই মধ্যে বের করতে শুরু করেছে। পানি ছিটোচ্ছে এক গাদা লাভাসের ওপর, আর লম্বা টার্কিশ তোয়ালেতে মুখ মুছতে মুছতে আরশো বাড়ির পেছনের ঝর্ণাটা থেকে ফিরে আসছে। সকালের খাবার সেরেই আবার ও সারাদিনের জন্য চলে যাবে, ভাবল জারিক। ওর সঙ্গে কথা বলার সুযোগ যে কবে পাব। জারিকের দিকে তাকিয়ে হেসে আরশো তাড়াতাড়ি কাছে এলো। দুজনে একলা থাকলে ও বউকে জড়িয়ে একবার শূন্যে ছুঁড়ে দিত নির্ঘাত, কিন্তু মার সামনে এমনকি ওর হাত পর্যন্ত ছোঁবে না সে। তবু নিচু হয়ে জারিকের চোখে চোখ রেখে নরম গলায় ডাকল, জারো। উস্কো খুস্কো চুলে, ঘুম চোখে কারিনকো বারান্দায় কাঠের পাটাতনের উপর টলমল করে এলো দুজনের দিকে, খালি পায়ে সপাত সপাত শব্দ করে। ধীরে সুস্থে বেশ গম্ভীরভাবে উঠল বাপের কোলে। সস্নেহে তাকে চুমু খেয়ে আরশো খাবারের বাছাই বাছাই টুকরোগুলো গুঁজে দিতে লাগলো ওর মুখে। ওরা খেতে খেতে জারিক তাড়াতাড়ি গতদিনের ঘটনাগুলো বলল। দাঁড়াও না, মজাটা টের পাবে লোকটা। আভানলু খামারের সভাপতির কথা শুনে সে বলল, নিজের খামারকে কোটিপতি কি করে করবে এ ভাবনা ছাড়া ওর মাথায় আর কিছু নেই। ওর সঙ্গে তোমার কথা বলা উচিত হয়নি। তোমার মনে ব্যথা দেয়নি তো লোকটা? আরশো ভুরু কোঁচকাতে জারিক তাড়াতাড়ি তার শার্টের আস্তিনে হাত বুলিয়ে দিল। স্বামীর দারুণ মেজাজের কথা কি তার জানা নেই? অল্পক্ষণের মধ্যেই আরশো কিন্তু ধাতস্থ হলো। এ নিয়ে ভাবনা চিন্তা করা তোমার চলবে না জারিক। তোমাকে কথা দিচ্ছি যে ফসল তোলা শেষ হবার সঙ্গে সঙ্গে আমি এসে জলাসাফের কাজে তোমাকে সাহায্য করব। আমার ট্রাক্টরটাও নিয়ে আসব। কি বিশ্বাস হচ্ছে না বুঝি? না, জবাব দিল জারিক। তোমাদের সবাইকে আমার চেনা। ফসল তোলা শেষ হবে, তখন শুরু হবে মেরামত। মেরামত শেষ হলে বীজ বোনার পালা। আর শুধু এ কথাটাই সব নয়। মরতে আমি কেন জারভেশনে প্র্যাকটিস করতে রাজি হলাম? এখানে আমার কোনো খাতির নেই। আর আভানলুর সেই ক্যান্সার রোগীটা, ওর কথা কিছুতেই ভুলতে পারছি না। ওখানে ওদের নিজেদের ডাক্তার আছে, ওদের ব্যাপারে তুমি নাক গলাবে কেন? তোমার কথাটা শুনে সেই পুরনো গল্পটা মনে পড়ছে। একটা লোক ডাকাতের হাতে পড়ে সাহায্যের জন্য চেঁচাচ্ছে, আর পুলিশ চেঁচিয়ে তাকে বলছে, দুঃখিত, এটা আমার এলাকার বাইরে। কি জানি বলল আরশো। অন্য কারখানার মিস্ত্রি আমাদের ট্রাক্টর স্টেশনে এসে হুকুমবাজি শুরু করলে ঘাড় ধরে বের করে দেব। আর দেখো, অন্য কোথাও কাজের কথা আমাকে বলো না, বাজে কথা সব। এ বিষয়ে আর একটিও কথা শুনতে চাই না। আর কোথায় কাজ করবে? তোমার বাড়ি এখানে, সংসার এখানে, তোমাকে আমরা যেতে দেব ভাবছ? আর খাতির নেই যে বলছো, সেটা তোমার দোষ।
ট্রাক্টর আর তেলের গন্ধ ভরা কাজের জ্যাকেটটা সে চড়িয়ে কারিনকাকে চুমো খেল। জারিকের হাতে হাত বুলিয়ে চলে গেল। প্রবেশদ্বারে সিঁড়িতে বসে তার দিকে তাকিয়ে রইল জারিক। শাশুড়ি এসে পাশে দাঁড়ালো। চুপচাপ অক্লান্ত এই স্ত্রীলোকটি একা বাড়ির সমস্ত কাজ চালায়। কারিনকাকে মানুষ করেছে সে। তবু জারিকের বরাবর মনে হতো যে তার শাশুড়ি নিজের বড় ছেলে মেয়েদের একটু সংকোচ করে। তাই মাথায় তার বুড়োটে শুকনো হাতের স্পর্শ অনুভব করে অবাক হয়ে গেল জারিক। লোককে ভালো করে তোলা ডাক্তারের কর্তব্য, শান্ত কণ্ঠে বলল বৃদ্ধা। তুমি তো জানো সেটা, তাই করো। জারিক বুঝল আরশোর সঙ্গে তার কথাবার্তা শাশুড়ি শুনতে পেয়েছে, কিন্তু ও লোকটা থাকে আভানলুতে। ওদের তো নিজেদের ডাক্তার আছে, ওদের ব্যাপারে আমার হাত দেওয়া চলবে না। এটা অনেকটা কানুনের মতো, লোকে বলে পেশাদারদের নীতি। নীতি বটে, বলে উঠল বৃদ্ধা। জীবন বড় সরেস জিনিস বাছা, বিদেয় নেওয়া সুখের কথা নয়। রুগ্ন লোকটি কিছু বোঝেনি, যখন বুঝবে তখন টের পাবে কত বোকামি করেছে। ওকে সত্যি ব্যাপারটা বুঝিয়ে তোমাকে দিতেই হবে। কি একটা আবেগের উত্তেজনায় জারিক তার গাল ঘষল শাশুড়ির হাতে, কিন্তু অযাচিত আদরে যেন চমকে উঠে বৃদ্ধা আস্তে আস্তে জারিককে সরিয়ে দিয়ে বাড়ির ভেতর চলে গেল। ডিসপেন্সারিতে সকাল সকাল এসে জারিক ঠিক করল রোগী আসার আগেই জায়গাটা ঝাঁটিয়ে সাফ করতে হবে। যে মেয়েটি সাধারণত সাহায্য করে তাকে মাঠে ফসল তুলতে পাঠিয়ে দিয়ে নিজেই একটা বুরুশ দিয়ে জানালার কাঁচ আর মেঝে ঘষে ঝকঝকে তকতকে করে তুলল। ওষুধের আলমারিটা গুছিয়ে রাখল, অন্যভাবে সাজালো দেরাজের ভিতরের যন্ত্রপাতি। এবার ডাক্তার বাগরাতের ডিসপেন্সারির সঙ্গে পাল্লা দিতে পারে তার ডাক্তারখানা। সযত্নে হাত ধুয়ে কোট আর ক্যাপ পরল জারিক। আর মন মরা লাগছে না। পুরনো প্রবচনটা সত্যিই ঠিক, মন অস্থির লাগলে নিজের বাড়িটা গোছাও আগে। দরজা খুলে গেল। টোকা না দিয়েই ঢুকল সোনাখুড়ি। এবারে মুখে তার হাসি নেই। এখন তো ভদ্রতা করে দেখা করতে আসেনি, তাই গম্ভীর নির্লিপ্ত হওয়া চলে। কিন্তু জারিকও অবস্থা বুঝে চলতে পারে। সোনাখুড়ির দিকে দৃষ্টিপাত না করে সে ঝকঝকে যন্ত্রপাতিগুলো টেবিলে সাজিয়ে রাখল। এটা হলো একটা শেয়ানা ফিকির। সোনাখুড়ির উপরে এটা যথোচিত কাজ করল। কিছুক্ষণের মধ্যেই জারিকের সমস্ত প্রশ্নের জবাব বিনীতভাবে দিতে লাগল সে। জারিক রক্তচাপ দেখার সময় রবারের বাল্ব আর হাতে বাঁধা ফেটিটায় দারুণ ভয় পেয়ে কানে তালা লাগানো চিৎকার করল সোনাখুড়ি কয়েকবার। কিন্তু একেবারে বাগরাত সের্গেভিচের মতো কঠোর মুখে জারিক বাধা দিয়ে ধমকে বলল, ব্যাস যথেষ্ট হয়েছে, আর নয়। এবার সোনাখুড়ি একেবারে হার মেনে ইঁদুরের মতো শান্তভাবে বসে রইল। রক্তচাপ বেশি বটে, তবে ভয় পাবার মতো নয়। তুমি কাজে যেতে পারো, জানালো জারিক। কাজ করলে ভালো হবে। কাতরে উঠে সোনাখুড়ি বলল, ও আমার যা সাংঘাতিক অসুখ, অসুখের নামটা একটু কাগজে লিখে দাও তো। শহরে বড় ডাক্তারের কাছে হয়তো যেতে হবে, তার দরকার নেই, তবু লিখে দাও। তার কথা মেনে নিয়ে রোগের নাম আর রক্তপ্রেস যন্ত্রটায় যা দেখেছে সেটা এক টুকরো কাগজে লিখে দেবার পর শুধু সোনাখুড়ি বিদায় নিল। রাস্তা দিয়ে যেতে যেতে নোটটা খুঁটিয়ে দেখে আর নিজের প্রতি দুঃখে মাথা নাড়ে। ডিসপেন্সারিতে রোগী দেখার সময় শেষ হলে জারিক গেল কিন্ডারগার্টেন আর দিবা নার্সারিতে। তারপর দেখতে গেল শয্যাশায়ী রোগীদের। ট্রাক্টর চালক আমও বাড়িতে নেই। সভাপতি এসেছিল সকালে, আমও তার সঙ্গে গেল। আমর মা জানালো, ওকে থাকতে বললাম, তোমার নোটটা দেখালাম সভাপতিকে, কিন্তু কেউ কান দিল না। জলাসাফের সময় লোকটার টিকি দেখা যায় না, অথচ রুগ্ন লোককে বিছানা থেকে টেনে কাজে নিয়ে যাবার বেলায় নিজে হাজির হয়। গ্রামে ফিরে যেতে যেতে ফুঁসতে লাগলো জারিক। এত রেগে গিয়েছিল জারিক যে ঠিক সামনে দীর্ঘদেহ একটু কুঁজো সভাপতিকে দেখতে পেয়ে সে ভারিক্কি দেখাবার চেষ্টা না করেই ছুটে গেল তাকে ধরার জন্য। গালুস্থ খুড়ো, ছোটবেলা থেকে এই নামেই সে তাকে ডাকে। অন্য কোনো জুৎসই সম্বোধন ভেবে বের করতে পারেনি। আর কতকাল এভাবে চলবে বলুন তো? জলাসাফের জন্য দলটা পাঠাবেন না? আপনি কি চান আমাদের সমস্ত লোক ম্যালেরিয়ায় ভুগুক? পাহাড়ি সুলভ দ্রুত পদক্ষেপে এগিয়ে চলল সভাপতি, মাথাটা সামনে ঝুঁকিয়ে, ঠোঁট চেপে। তার সঙ্গে তাল রেখে যেতে ছুটতে হলো জারিককে। সভাপতি নিজে ছোট অফিস ঘরে না পৌঁছানো পর্যন্ত তার কোনো কথার জবাব দিল না। জেলা পার্টি কমিটিকে আমি খবর দেব। সব কিছু যুক্তিতর্ক ফুরিয়ে যাবার পর শেষ পর্যন্ত বলল জারিক,
ডেস্কে ক্যানভাসের ব্রিফকেস রেখে গালুস্তো ফিরে তাকালো কঠোর কটা চোখে। বেশ তো, দাও, নরম গলায় প্রায় ফিসফিসিয়ে বলল, এক্ষুনি দাও, কিংবা আমার এই জায়গাটায় বসে ভার নাও ফসল তোলার, শীতকালীন গোয়াল বানানোর, স্কুল বাড়ি মেরামতের ভার নাও, আমাদের উঁচু জায়গার জমিগুলোর সব কিছুর দায়িত্ব নাও, ডেস্কে বসে কাজ করো। লোকটি খেপে গিয়েছে বুঝল জারিক, কিন্তু এত সহজে ছেড়ে দেবার পাত্রী সে নয়। আপনার হয়ে আপনার কাজ হয়তো করে দিতে পারবো গালুস্তো খুড়ো, শান্ত কণ্ঠে সে বলল, কিন্তু আমার কাজ আপনি পারবেন না মনে হয়। মিছিমিছি আমরা সময় নষ্ট করছি। তুমি সব কিছু পারো, ক্রুদ্ধ চাপা কণ্ঠে বলল গালুস্তো। এমনকি আমার কাজে ব্যাঘাত দিতে পারো। ঘুরে ঘুরে লোককে অসুখের ছুটি দেবার ব্যবস্থা করছো। এদিকে প্রত্যেকটি লোককে আমার একান্ত দরকার। টিউনিকের বুক পকেটে আঙুল ঢুকিয়ে কয়েকটা দোমড়ানো কাগজের টুকরো বের করে ডেস্কে ছুঁড়ে ফেলে দিল সে। তাতে অন্যায়টা কি শুনি? আমর সার্টিফিকেটটা ঠিক করতে করতে জিজ্ঞেস করল জারিক। কাল রাতে লোকটার জ্বর ছিল 40 ডিগ্রি, আর আপনি ওকে হেঁচড়ে নিয়ে গেলেন খেতে। ম্যালেরিয়ার আর এক প্রস্ত জ্বরে ও কাল পাহাড়ে বেহুশ হবে, তখন কি করবেন? আর সব কিছুর মূলে হলো যে জলাটা, সেটা সাফ করতে চাইছেন না আপনি। একে কি রাষ্ট্রের স্বার্থ রক্ষা বলা চলে? তার দিকে পিছন ফিরে জানালার দিকে দাঁড়িয়ে রইল গালুস্তো। দ্বিতীয় নোটটার ভাঁজ ঠিক করল জারিক। আজ সকালে কিছু না ভেবে সোনাখুড়িকে দিয়েছিল এটা। সভাপতির কাছে গেল জারিক। সোনাখুড়িকে আমি কাজে পাঠাবো বলল সে। আর জলাটা হেমন্তকালের মধ্যে ওটা আমাদের সাফ করা চাই। ফসল তোলা পর্যন্ত সবুর করো, শান্ত কণ্ঠে বলল সভাপতি। এবার কিন্তু ফিসফিসিয়ে নয়। তুমি কি ভাবো আমি বুঝি না? ফিরে জারিকের দিকে তাকিয়ে একটু হাসল সে। কি কাণ্ড দেখো তো, সাকো সারোয়ানের মেয়ে আমাকে শেখাচ্ছে কি করে রাষ্ট্র স্বার্থের তদারক করতে হবে। কেন শেখাবো না বলে মাথা উঁচু করে ঘর থেকে বেরিয়ে গেল জারিক। দুপুরের পর আবার আভানলুতে চলল জারিক, এবারে পায়ে হেঁটে। পাহাড়ের রাস্তাটা সরু, মাঝে মাঝে আচমকা নিচে নেমেছে। পাথর থেকে নামতে নামতে ও পাথর থেকে অন্য পাথরে লাফিয়ে যেতে যেতে সে চেষ্টা করল তার দুশ্চিন্তাগুলো নিয়ে মাথা না ঘামাতে। ভোলার চেষ্টায় ভাবতে লাগলো ছেলেবেলাকার কথা। সে কি অনেক দিন আগের কথা, যখন খালি পায়ে রোদে তামাটে শরীরে সে সমান বয়সীদের সঙ্গে এই পথ ধরেই ছুটে যেত নিচের নদীতে, মাঝে মাঝে যেত আরও দূরে আভানলুর ফল বাগানে। বুড়ো পাহারাদার আদর করে ওদের খাওয়াতো গন্ধ ভুরভুর ছোট্ট ফুটি, সেগুলোর নাম শামাম। আর লতা থেকে সবে ছাঁটা ঠান্ডা আঙুরের গোছা। এ তো বেশি দিন আগের কথা নয়। আর আজ সে ডাক্তার, তার বাচ্চা আছে। জীবনের প্রথম অর্ধেকটা হয়তো শেষ হয়ে গিয়েছে এর মধ্যে। যদি মারা যায় এই মুহূর্তে। কি ভয়ঙ্কর সে কথাটা, মেনে নেওয়া একেবারে অসম্ভব। ইয়েগিসে খুড়োর অবশ্য বয়স হয়েছে, কিন্তু তারও কাছে কথাটা সমান ভয়ঙ্কর আর অগ্রহণীয়। যদি তার রোগটা সারানো যায়, অন্তত পক্ষে আয়ু আরও কয়েক বছর বাড়ানো যায়, সে চেষ্টা না করাটা কি অপরাধ নয়? কিন্তু বাগরাত সের্গেভিচ, তাকে নিয়ে কি করা যায়? ডাক্তার বাগরাত তার জন্য অনেক করেছে, তাকে সাহায্য করতে কখনোই তস্তত করে না। আভানলুতে সে যাচ্ছে কেন? হয়তো বাড়ি ফিরে যাওয়াই ভালো। কিন্তু থামতে পারে না সে। সর্পিল পথ, খাড়া জায়গায় উদ্যত পাথর আঁকড়ে সে চলল। এসব জায়গার লোকেদের মতোই খরা রোদে তার কোনো হুঁশ নেই। হঠাৎ পথটা মোড় নিল। সামনে প্রসারিত চওড়া সড়ক। পথ চলতি প্রথম গাড়ি তাকে তুলে নিয়ে পৌঁছিয়ে দিল আভানলুতে। পোশাকে অনেক ভাঁজ পড়া জারিককে দেখাচ্ছে কিশোরীর মতো। বাগরাত সের্গেভিচের ছিমছাম গালিচা টানানো ঘরে যখন সে ঢুকল, তখন ডাক্তার একটা বই নিয়ে ব্যস্ত। তার হঠাৎ আবির্ভাবে অবাক হলো না ডাক্তার। সে কিছুতে অবাক হয় না। বই থেকে চোখ তুলে সে বলল, যাও মুখ হাত ধুয়ে নাও। পাকাটির মতো রোগ, সর্বাঙ্গে ধুলো, দেখলে খারাপ লাগে। কিন্তু কারো সঙ্গে কথা বলার খুব ইচ্ছে যে তার, সেটা বোঝা গেল। বই বগলে মুখ ধোবার কলে সে গেল জারিকের সঙ্গে। এখানে কি লিখেছে দেখো। জমের দাড়ি চেপে ধরেছে একেবারে। টিবির বিষয়ে নতুন জিনিস। সেটা তো চমৎকার ব্যাপার, বলে উঠল জারিক। মুখ ধুয়ে লম্বা বিনুনি তখন সে মাথার চারদিক জড়াচ্ছে। হ্যাঁ তা জানি, কিন্তু লেখা যা ইচ্ছে লেখা যায়। বেশ, কিন্তু আপনি তো নতুন সব ওষুধ ব্যবহার করেন না? অবশ্যই করি। তুমি কি ভাবো আমি কূপমণ্ডুক? ক্যান্সারের বিষয়ে নতুন কিছু লিখেছে? তার আসার উদ্দেশ্যের কাছে বিষয়বস্তুটা নিয়ে যাবার চেষ্টায় জিজ্ঞেস করল জারিক। কাজের মতো এমন কিছু লেখেনি, অন্তত আমার তাই ধারণা।
ক্যান্সার চিকিৎসার একমাত্র উপায় হলো ছুরি চালানো, আরও ভিতরে আরও বেশি করে ছুরি ঢোকানো। আমারও তাই মনে হয়, তাড়াতাড়ি সায় দিল জারিক। এই ধরুন ইয়াগিসে খুড়ো, ওর বয়স এত বেশি বা শরীর এত দুর্বল নয় যে অপারেশনে ফল হবে না, হয়তো বেঁচে উঠবে। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর গলার সুর বদলে বাগরাজ সের্গেইভিচ বলল, এর জন্যই বুঝি তোমার আশা? আমার ব্যাপারে নাক গলিও না জারিক। নাক গলাতেই হবে, না গলিয়ে উপায় নেই। বাগরাজ সের্গেইভিচের কাছে গিয়ে তার কাঁধে হালকাভাবে আঙুল রেখে জারিক বলল, মনে আছে বুড়ি জালোর মরার কথাটা? 90 বছরের বুড়ি, বাঁচতে চাইনি, কিন্তু একটা সিরিজ নিয়ে আপনি ঠায় বসে রইলেন, অক্সিজেন দিলেন, যতক্ষণ বাঁচানো যায় তার চেষ্টা করলেন। কেন করেছিলেন? অন্য ডাক্তাররা যাই করত আমি তাই করেছি, তাড়াতাড়ি বলে উঠল বাগরাজ সের্গেইভিচ। ওটা আমার কর্তব্য। হ্যাঁ, বলে উঠল জারিক। আর 3 মাস, বড়জোর 6 মাস পরেও আপনাকে যেতে হবে ইয়েগিস খুড়োর মৃত্যুশয্যায়। যাতে ঘণ্টাখানেকও বাঁচে তার জন্য কর্পূর ইঞ্জেকশন দেবেন। আর আপনার মনে শান্তির অভাব হবে না। কর্তব্য পালন তো করেছেন। শেষের কথাগুলো বলা উচিত হয়নি জারিকের। আহত বোধ করল বাগরাজ সের্গেইভিচ। মনে হলো কথাগুলোই এমনকি ঠাট্টার একটা খোঁচা আছে। একরত্তি মেয়েটার সাহস দেখো, ওর চেয়ে কত উঁচু স্তরের লোক তার সমালোচনা করছে। আমাকে বক্তিমে দিতে হবে না। বক্তিমা দিচ্ছি না, জারিকের কণ্ঠস্বরে দৃঢ়তা। আমি চাই আপনি বুড়োকে বুঝিয়ে অপারেশনে রাজি করান। এটা আপনি সহজেই পারেন। কি বাজে কথা, চেঁচিয়ে উঠল বাগরাজ সের্গেইভিচ। বাচ্চার মতো বুদ্ধি। বেশ, তাহলে আমি যাব ওর কাছে, বলল জারিক। সেটা যে ভালো দেখাবে না তোমার মনে হয়নি? মনে হয়েছে, উত্তরে বলল জারিক। মনে হয়েছে বই কি, এ নিয়ে অনেক ভেবেছি, কিন্তু আপনি সঙ্গে এলে ব্যাপারটা অন্যরকম হবে। শয়তান জানে কি ব্যাপার। দ্রুতভাবে হলের স্ট্যান্ডে গিয়ে বাগরাজ সের্গেইভিচ এক ঝটকায় নিজের ক্যাপটা টেনে নিল। জারিক দ্রুত পায়ে তার পিছু পিছু বাইরে গেল। ছোট হলে গলা বাড়িয়ে দাঁড়িয়েছিল ডাক্তার বাগরেতের মা। যা কানে গিয়েছে তাতে তার চক্ষু বিস্ফারিত। এই প্রথম তার মুখে হাসি নেই, নেই আদরের ভাব। সে মুখ চেনা যায় না। জারিককে অভ্যর্থনা সে করল না। ছেলের দিকে নিবদ্ধ তার দৃষ্টিতে কঠোরতা ও অভিযোগ। জারিক ও বাগরাজ সের্গেইভিচ চুপচাপ রাস্তা হয়ে চলল। কোনো কথা না বলে দুজনে থামল ভার্তান আরুৎসিয়ানের দোরগোড়ায়। জারিক দরজায় ধাক্কা দেবার সময় বাগরাজ সের্গেইভিচ উদাসীনভাবে তাকিয়ে রইল অন্যদিকে। ইয়েগিসে খুড়োর ছেলে ভার্তান যুদ্ধে ছিল। ইউরোপে সে অনেক ঘুরেছে। নানা ধরনের লোকের সঙ্গে মেলামেশায় সে অভ্যস্ত। তাই এভাবে দুজন ডাক্তারের আগমনে সে বিস্মিত বা উৎকণ্ঠিত বোধ করল না। কিন্তু তার স্ত্রী লুসিক তৎক্ষণাৎ আঁচ করে নিল যে কিছু একটা গড়বড় ঘটেছে। ব্যস্ত হয়ে সশব্দে সে টেবিলে ঢাকনা পাতল, খাবার সাজিয়ে রাখল। তারপর চট করে একবার পাশের ঘরে গিয়ে শাশুড়ির সঙ্গে ফিসফিসিয়ে পরামর্শ করে নিল তাড়াতাড়ি। টেবিলের পাশে বসে প্রত্যাশার দৃষ্টিতে বাগরাজ সের্গেইভিচের দিকে চেয়ে রয়েছে জারিক। ডাক্তারের সুশ্রী মুখে অসন্তোষ ও বিদ্বেষের ভাব লেগে আছে। আঙুলের ডগা দিয়ে টেবিলে টোকা দিচ্ছে। দেখে মনে হলো কোনো কিছু বলার এতটুকু অভিলাষ তার নেই। ভার্তানের আরও কাছে সরে এসে কথা বলা শুরু করল জারিক। ঠিক যা ভেবেছিল তাই। ইয়েগিসে খুড়ো রোগের কথা বাড়ির কাউকে বলেনি। ভার্তানের মুখ কালো হয়ে উঠল। উদ্দেশ্যহীন এলোমেলোভাবে টেবিল ঢাকনায় সে হাত বোলাতে লাগলো কালো বড় হাতে। ছুরিটা তুলে আবার ফেলে দিল। এদিক ওদিক সরাতে লাগলো প্লেট আর গেলাস। বাবা কি মারা যাবেন? হঠাৎ ভেঙে যাওয়া গলায় জিজ্ঞেস করল সে। হ্যাঁ, যদি না অপারেশন করানো হয়, দৃঢ় কণ্ঠে বলল জারিক। ভার্তান ফিরে তাকালো বাগরাজ সের্গেইভিচের দিকে। অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়াল ডাক্তার। ভারী পায়ে ঘরে ঢুকলো ভার্তানের মা। বৃদ্ধা দেখতে ভালো, মুখটায় স্পষ্ট একটা ভাব আর মমতায় ভরা। মর্যাদার সঙ্গে অভিবাদন করে টেবিলের পাশে বসে সে ডাক্তারদের দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। মা, বাবা কেমন আছেন? অস্বস্তি ভরে জিজ্ঞেস করল ভার্তান। আজকে তাকে দেখিনি। মন্দ নয়, দেখে মনে হয় একটু ভালো আছেন। বাগানে গিয়েছেন। আমাকে একটা অমলেট করতে বললেন, কিছুটা খেয়েছেন। বৃদ্ধা ধীরে সুস্থে কথা বলছে, কিন্তু বলার ধরনে প্রত্যাশার চাপা আশঙ্কার একটা ভাব। ভার্তান বলল, চলুন আমরা বাবার সঙ্গে কথা বলে আসি। গম্ভীরভাবে অভিবাদন জানালো ইয়াগিস খুড়ো, কিন্তু আনন্দের আভাস মিলিয়ে গেছে তার মুখ থেকে। তাকিয়া লাগানো উঁচু একটা সোফায় হেলান দিয়ে বসেছিল সে। সামনে ছোট একটা টেবিল, তাতে ঠান্ডা হয়ে যাওয়া অমলেট।
মধু মেশানো মাখন আর কয়েকটা সুস্বাদু চাপাটি। পুষ্টিকর ভালো খাবার খেয়ে রোগটা সারাবার আশা তার। সরল ফিকিরটা বুঝতে পেরে বৃদ্ধের জন্য অত্যন্ত দুঃখ বোধ করল জারিক। ফৌজে থেকে ভারতান শিখেছিল দৃঢ় ও খোলাখুলি হতে। বাবা শুনুন, ডাক্তাররা বলছেন আপনার অপারেশন দরকার, কাল আপনাকে শহরে নিয়ে যাব। বিরক্ত হয়ে উঠল বৃদ্ধ। ওখানে আমার কিছু করার নেই। ডাক্তাররা বলছেন চিকিৎসা না করালেই নয়। ভারতানের ধরনটা চটপটে হালকা, যেন সামান্য একটা ব্যাপার নিয়ে আলোচনাটা। কিছুক্ষণ সব চুপচাপ। তাতে এত ক্লিষ্ট লাগলো জারিকের যে মনে হলো কিছু একটা বলে স্তব্ধতাটা ভাঙানো দরকার। কিন্তু সে মুহূর্তে বাগরাত সের্গেইভিচ সামনে পা বাড়ালো। একটা চেয়ার ঠেলে বৃদ্ধের দিকে সরিয়ে তাতে বসে হাঁটুতে হাত রেখে কথা বলতে শুরু করলো সে। স্পষ্ট ও সহজভাবে ইয়েগিসে খুড়োকে বুঝিয়ে দিল তার কি হয়েছে। রং না চড়িয়ে বা বিপদের দিকটা অবহেলা না করে রোগের গতি সে বর্ণনা করল। ছোট্ট একটা টিউমার হওয়া থেকে শুরু করে টিস্যুর ধ্বংসপ্রাপ্তি পর্যন্ত। শহরে যাবার জন্য তোড়জোড় করুন। দোস্ত, আমরা সবাই তো বাঁচতে চাই, দাঁড়াতে দাঁড়াতে বলল সে। কাজটা সেরেছে চমৎকারভাবে, মনে মনে তারিফ করল জারিক। আমি হলে এত ভালোভাবে পারতাম না। পুঁতিগুলো আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে বসে রইল ইয়াগিসে খুড়ো। এবার কথা বলল তার গৃহিণী ভারতান। তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে সামনে দাঁড়ালো তার ছেলে। সভাপতিকে গিয়ে বল, কাল সকালে গাড়ি চাই। লুসিক, লাভাসের জন্য ময়দার তাল বেলতো। নির্দেশগুলো শান্তভাবে দিল বৃদ্ধা, কিন্তু কপালে দুঃখের একটা নতুন রেখা চোখে পড়ল জারিকের। উসখুস করে কাতরে উঠে বসল ইয়াগিসে খুড়ো। তার কাঁধে হাত রেখে স্ত্রী বলল, আমরা যাব ইয়াগিসে, যেতেই হবে, তুমি জানো। ম্লান হাসি হেসে তার দিকে তাকালো ইয়াগিসে খুড়ো। বেশ, আচ্ছা, যেতেই যখন হবে আমার কি আপত্তি। বাগরাত সের্গেইভিচের কাছে গিয়ে বৃদ্ধা বলল, ধন্যবাদ ডাক্তার, আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। অল্প মাথা নাড়ল বাগরাত সের্গেইভিচ। ওর যত্ন নেবেন এখন, বিশেষ করে অপারেশনের পর। জারিক ও বাগরাত সের্গেইভিচ আবার পাশাপাশি চলল। আগেকার মতোই দুজনে চুপচাপ। অত্যন্ত ক্লান্ত জারিক তিক্তভাবে ভাবল ডিসপেন্সারির পাশেই সেই আরামি ছোট্ট বাড়িতে আগেকার মতো আর তার আদর আপ্যায়ন মিলবে না। ঠিক সামনে যেখানে পথটা দুভাগে ভাগ হয়ে গিয়েছে সেখানে তাদের গন্তব্য আলাদা হয়ে যাবে। বাগরাত সের্গেইভিচ মোড় ঘুরে যাবে নিজের বাড়িতে, আর সে যাবে সড়ক হয়ে। পথ চলতি কোনো গাড়িতে যদি তাকে তুলে নেয় সেই আশাই। কিন্তু জারিকের মনটা হালকা, নিজের কর্তব্য সে পালন করেছে। যেখানে পথটা দুভাগ হয়ে গিয়েছে সেখানে দেখা দিল কয়েকজন লোক। তাদের মধ্যে আছে আভানলু খামারের পার্টি সচিব। জারিক ও বাগরাত সের্গেইভিচকে দেখে হাত তুলে তাড়াতাড়ি পা চালালো। মোড় নিতে গিয়ে বাগরাত সের্গেইভিচ থমকে দাঁড়ালো। জারিকের মনে হলো পার্টি সচিব তাকে অভ্যর্থনা জানাবার জন্য হাত নাড়েনি। বাগরাত সের্গেইভিচকে বিদায় জানাবার জন্য সে থামল। কিন্তু শ্যামবর্ণ মুখ, বেঁটেখাটো পার্টি সচিব বাগরাত সের্গেইভিচের দিকে সসম্মানে মাথা নাড়িয়ে জারিককেই সম্বোধন করল। চটবেন না ডাক্তার, শেষবার আমাদের যখন দেখা হয় তখন যা বলেছি তার জন্য আমি দুঃখিত। কথাটা মন থেকে ঝেড়ে ফেলা যাক। আমরা ঠিক করেছি আপনারা যখন ফসল তুলছেন তখন আমরা জলাসাফ করতে যাব। আমাদের লোকেরা যত সময় কাজ করবে তার একটা হিসেব রাখা হবে। পরে আপনাদের লোকেরা ঠিক তত সময় কাজ করবে। ব্যাপারটা তাহলে ন্যায্য হবে। আমরা জারেফশানকে চ্যালেঞ্জ করছি, দাঁত বের করে হেসে বলল একটি ছোকরা। তার মাথায় ককেশাসের হালকা লোম একটা টুপি। নিশ্চয় নিশ্চয়, সাগ্রহে বলে উঠল জারিক। কথাটা বেশ, জারভেশান আপনাদের পথে বসাবে না। আমরা একটা ট্রাক্টরও পাব। সবাই কথা বলতে শুরু করলো একসঙ্গে। অসময়ে থেমে পড়ে বাগরাত সের্গেইভিচের মনে হলো এভাবে দাঁড়িয়ে থাকাটা তার পক্ষে হাস্যকর। সবাইয়ের আগ্রহ উৎসাহের বাইরে সে। দেখো গেরাসিম, কি বলবে অতি কষ্টে ভেবে সে বলল, সেদিন তোমার বউ বড়িগুলো চাইছিল, ওকে বলো আমি তৈরি করে রেখেছি ওগুলো। কৃতজ্ঞতা জানিয়ে হাতটা নিজের বুকে ছোঁয়ালো পার্টি সচিব। আর বাগরাত সের্গেইভিচ শেষ কথাটা বলতে পেরে ধীরে সুস্থে চলে গেল। ওতে আমার কিছু এসে যায় না, ভাবল জারিক। আমার জাঁক নেই। ডাক্তার বাগরাত সের্গেইভিচ, আপনার কাছে আমি আবার আসব। সে যে তাকিয়ে আছে তা যেন টের পেয়ে বাগরাত সের্গেইভিচ ঘুরে দাঁড়ালো। ব্যঙ্গের হাসি হেসে নাটকীয় একটা ভঙ্গিতে টুপিটা তুলল। জারিক তার দিকে তাকালো গম্ভীর ও চিন্তান্বিতভাবে। না বাগরাত সের্গেইভিচ, আপনি ভুল করছেন।
আপনার এই অহংভাব জুৎসই হয়নি, একেবারে হয়নি। টুপিটা তাড়াতাড়ি কান পর্যন্ত নামিয়ে ডাক্তার বাগরাত গতিবেগ বাড়িয়ে দিল। কাঁধ দুটো ঝুঁকে পড়ল। পাতলা লোমের টুপি পরা লোকটি বলল, আপনি চলুন আমাদের সঙ্গে জারিক। আমাদের দল জলায় যাচ্ছে, আপনাকে গাড়িতে তুলে নেব। ড্রাইভারের সঙ্গে যেতে পারেন। চোখ হাতের আড়ালে রেখে আকাশে তাকিয়ে বলল, আজ আরও ঘণ্টা 3 কাজ করা যেতে পারে। সাই দিয়ে বলল পার্টি সচিব, হ্যাঁ, আজকাল তো দিনগুলো বড়। গায়ের চওড়া রোদে ভরা রাস্তা হয়ে জারিক চলল ওদের সঙ্গে। ধন্যবাদ।